অর্ডারটি প্রথমে যেটা ব্যাংকগুলোকে দেওয়া হয়েছিল যে টেক স্টক অফ দ্য পেমেন্ট এবং সেটেল দ্য পেমেন্ট অ্যাজ ফাস্ট অ্যাজ উই ক্যান। থ্যাঙ্কফুলি যেটা আমাদের সম্ভব হয়েছিল সেটা হচ্ছে যে আমাদের গট ট্রিমেন্ডাস সাপোর্ট রেমিটেন্স সাইড থেকে এবং এক্সপোর্ট মোটামুটি ভালো ছিল। এই দুটোর সম্মিলিতভাবে আমরা যে অর্থটা পেয়েছি সেটাকে আমরা ব্যবহার করতে পেরেছি এই 2.5 বিলিয়নের উপর এরিয়াসটাকে ক্লিয়ার করতে পেরেছি আমরা খুব দ্রুততার সাথে। প্রত্যেকটা ব্যাংকে বলে দেওয়া ছিল যে যারই অব্লিগেশন হোক না কেন, সেটা ইসলামের অব্লিগেশন হোক, সেটা এক্সিমকুল হোক, ইউ হ্যাভ টু সেটেল the dollar payment, put what is called a demand loan immediately against the party and balance the books, but কোনো পেমেন্ট এরিয়া রাখা যাবে ডলার অব্লিগেশন নেই, এবং এটা আমরা করতে পেরেছি। যে কারণে প্রত্যেকটা ফরেন করেসপন্ডেন্ট ব্যাংক এখন বাংলাদেশের জন্য তাদের যে অ্যাক্সেস সেটাকে আবার আগের অবস্থায় নিয়ে গেছে এবং কিছু কিছু ক্ষেত্রে তারা বাড়িয়েছে। এই পরিবর্তনটা কিন্তু আমাদের খুবই দরকার ছিল, তা না হলে কিন্তু আমাদের যে ট্রেড ফাইন্যান্সিংটা সেটা বন্ধ হয়ে যাচ্ছে। যেটা শ্রীলঙ্কা হয়েছিল, পাকিস্তানের জন্য হয়েছিল, কারণে এক্সচেঞ্জের তখন ওভারশুট করতে, এটা একটা ফ্যাক্টর ছিল। আমাদের দ্বিতীয় যে অবজেক্টিভটা ছিল সেটা ছিল যে যদি আমাকে মূল্যস্ফীতিকে সাপোর্ট দিতে হয়, প্রাইস স্টেবিলিটিকে আনতে হয়, তাহলে আমাকে অবশ্যই এক্সচেঞ্জ রেটকে স্টেবিলাইজ করতে হবে। At the same time, এটাও ঠিক যে I had no option যে আমি রিজার্ভ ব্যবহার করে এক্সচেঞ্জ রেটকে সাপোর্ট দিতে পারবো। পলিসি দুটো ছিল, একটা পলিসি ছিল যে $1 বিক্রি করবো না, এবং এখন পর্যন্ত I will say বাংলাদেশ ব্যাংক থেকে ইন সাপোর্ট অফ এক্সচেঞ্জ রেট অগাস্টের 14 তারিখের পর থেকে $1 বিক্রি করা হয় সাপোর্ট। তাতে কি আমাদের এক্সচেঞ্জ রেট কি কোথাও চলে গেছে? না, যায় না। আমরা যেটা করেছি খুব প্রুডেন্টলি ব্যবহার করেছি এবং অ্যাট দ্য সেম টাইম লিবারালাইজ করে দিয়েছি। সবগুলো যেগুলো রেস্ট্রিকশন ছিল, এখানে মার্জিন রিকোয়ারমেন্ট ছিল ইত্যাদি ছিল, আমরা বলছি টেক ইট আউট, we don't want to discriminate anything, let the importers and the consumer make their choice and import it. Dollar should be dollar. So thankfully ইনিশিয়ালি আমাদের কিছু মোরাল সলিউশন করতে হয়েছে, নো কোয়েশ্চেন। ইনিশিয়ালি আমাদেরকে কিছুটা যুদ্ধ ঘোষণা করতে হয়েছে এগেনস্ট দুবাই বেসড, পার্টিকুলারলি দুবাই বেসড যারা এগ্রিগেটার্স ছিল এক্সচেঞ্জ হাউসগুলো, তাদের বিরুদ্ধে। তাদেরকে আমরা সরাসরি বলেছি যে তোমাদের কাছ থেকে আমরা কিনবো যদি তোমরা রেটে আমাদের লাইনে ট্রো না করবো। অর্থাৎ আমাদের তখনকার রেট ফিক্স করা ছিল 122 করতে হবে, তা না হলে তোমাদের কাছ থেকে আমরা কিনবো। They even went all the way to different embassies, সবই করেছে, স্টাফ সৃষ্টি করেছে। কেন আমরা কিনছি? ডিসক্রিমিনেশনের কিছু নয়। আমার রেট হচ্ছে 122, তোমার রেট তুমি 150 চাও, আমি বাই করবো, তুমি 122 দাও, আমি কিনবো, তারপর আমি যাবো। এখানে তো it's my choice not to buy and your choice not to sell. তুমি ধরে থাকো ডলার, আমার কোনো অসুবিধা নেই, কয়দিন ধরো। Once you bought your dollar, 5 থেকে 7 দিনের বেশি তুমি রাখতে পারবে। I know that. So you have to toe the line, and basically they toe the line. Ultimately they have to release all the dollars, and ওই বার্গেনিং পাওয়ার যেটা তারা মনে করেছিল তাদের ছিল, সেটা তারা হারিয়ে ফেলেছে, তাদের আপনার ক্যাপাসিটি। যাই হোক, থ্যাঙ্কফুলি আমাদের এই এক্সটার্নাল সাইড থেকে, সাপ্লাই সাইড থেকে আমাদের সাপোর্টটা আসাতে আমরা জিনিসটাকে খুব তাড়াতাড়ি স্টেবিলাইজ করতে পেরেছি। আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের কথা যদি বলি, আমাদের ইম্পোর্টটা কমে একটু বেড়েছে, অতখানি বাড়ে না, কিন্তু এটা বুঝতে হবে বর্তমানে যে ইম্পোর্ট লেভেল, অর্থাৎ আমি প্রায় 5.5 বিলিয়ন করে পার মান্থ, তাতে 65 বিলিয়ন করে আমি ইম্পোর্ট করছি। তাতে কি ইম্পোর্ট কম হচ্ছে? বাজারে কি কোনো শর্টেজ আছে, কোনো পণ্যের অভাব আছে? তাতে হ্যাঁ, হয়তো বলতে পারেন ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট করছি, legitimate question, but answer is that who's going to invest in this environment? আমাদেরকে স্টেবিলিটিটা আনতে হবে। আমাদের স্টেবিলিটি আর্থিক খাতে কেবল এসেছে, রাজনৈতিক খাতে এখনো আসে নাই।
সিকিউরিটি সিচুয়েশনে তো এখন মানুষকে সবকিছু মিলিয়ে এখনই কেউ বিনিয়োগে ঝাঁপিয়ে পড়বে এই প্রত্যাশা যদি কারো থাকে, আমি বলি সেটা কাজ এটা আমাকে বাস্তব সম্মত হতে হবে। আমি যেটা বলবো যে বিনিয়োগ, ফরেন ইনভেস্টমেন্ট এগুলো সবই কিন্তু পাইপলাইনে আমরা দেখতে পাচ্ছি। দেয়ার আর পজিটিভ সাইন্স অফ দ্যাট, কিন্তু একটা সময় সামনে ইলেকশন, এই মুহূর্তে হয়তো বড় কেউ বিনিয়োগকারী আসতে চাইবে না, বিদেশি বিনিয়োগকারীরা আসতে চাইবে না, পরবর্তী সরকার যদি চেঞ্জ করে ফেলে বা কিছু করে, স্টক টু দ্য নেক্সট গভর্নমেন্ট, এটা স্বাভাবিক একটা পলিটিক্যাল প্রসেস, এটাকে আমাদেরকে বুঝতে হবে। তো যাই হোক, আমাদের সিচুয়েশনটা হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্টে আমরা এখন সারপ্লাস, কারেন্ট অ্যাকাউন্টে সারপ্লাস, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে সারপ্লাস, ওভারঅল ব্যালেন্সে সারপ্লাস, তিনটাতে নেগেটিভ ছিল। এগুলো তো হয়েছে, টার্ন অ্যারাউন্ড তো আমরা দেখতে পাচ্ছি। যদি বলে যে বাংলাদেশে কোনো ক্রাইসিস আছে, না কোনো ক্রাইসিস নেই। আমি কালকে বলছিলাম যে চালের দাম একটু বেশি আছে, ঠিক আছে, আপনার উপদেষ্টাকে আমি বলছিলাম ওয়াই নট ব্রিং আমাদের 10 লক্ষ টন চাল নিয়ে আসেন, আমাদের তো ডলারের অভাব নেই, আমরা কেন বাজেটকে স্টেবিলাইজ করছি? 4 লক্ষ টনের কথা বলা হচ্ছে, 4 লক্ষ জায়গায় আমি যদি 10 লক্ষ আনি, অসুবিধা থাকছে না, আমার বাজেটে কমে, সেগুলো আমাকে স্টেবিলিটি দিবে, আমাদের সামর্থ্য আছে সেটা করার। তো এই জিনিসগুলো এখন আমাদের হাতে আছে, আমরা চাইলে আমরা এখানে ইন্টারভেনশন করতে পারবো। আমি মনে করি যে লিকুইডিটি বাজারে চলে আসতেছে এবং সামনের দিকে আসবে। স্টক মার্কেটের যে অবস্থাটার কথা আমরা বলছিলাম, সেটা আস্তে আস্তে ঘুরে দাঁড়াবে। স্টক মার্কেট একটা দাঁড়াবে, ম্যাক্রো সিচুয়েশন ইমপ্রুভ করবে, বাজারে তারল্য আসলে স্টক মার্কেট একটাই ঘুরে দাঁড়াবে। অলরেডি কি 1000 পয়েন্ট বাড়বে? আমার যেটা ধারণা, এটা হয়তো আরো 1000 পয়েন্ট বাড়বে, কিন্তু একটু লিকুইডিটি ইনজেকশনটা একটু র্যাপিড হতে হবে। কিভাবে? আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের সারপ্লাস হয়েছে এই বছর, যত ব্যালেন্স অফ পেমেন্টের সারপ্লাস হবে তত নেট ফরেন অ্যাসেট থেকে তত বেশি ইনজেকশন সেটা হচ্ছে। আগে তো ছিল না, আগে তো লিকুইডিটি বাংলাদেশ থেকে বাইরে চলে যেত, কারণ আমাদের তো ব্যালেন্স অফ পেমেন্টে হিউজ ডেফিসিট। আমার যখন $48 বিলিয়ন থেকে $24 বিলিয়নে চলে আসলো, এই যে $24 বিলিয়ন তো হারিয়ে গেল, $24 বিলিয়ন ইকুইভ্যালেন্ট 120 দিয়ে গুণ করে দেখেন কত টাকা ছিল। দ্যাটস দ্য লস অফ লিকুইডিটি ইন দ্য সিস্টেম। এটাকে তো আমি টাকা ছাপিয়ে দিতে পারবো, তাহলে তো ব্যালেন্স অফ পেমেন্ট আবার ইনস্টেবিলিটি হবে। আমাকে এটা ব্যালেন্স অফ পেমেন্টের সারপ্লাস দিয়েই এটাকে আবার মিটাতে হবে। এক বছর তো 24 বিলিয়ন আসবে, এটা হয়তো 3-4-5 বছর লাগুক, আস্তে আস্তে হয়ে যাবে। এখন যে জিনিসটা হচ্ছে যে লিকুইডিটি যদি আসে স্টক মার্কেটে জোয়ারের মতো সব লোকেই বলে উঠে যাবে, এখানে কিছু আক্ষেপ করার কোনো কিছু থাকবে না। আমি আশা করি ওভারঅল আমি যেটা বলবো যে আমাদের এখনো কাজ করার আছে। ইনফ্লেশন কিছু কমেছে, আরো অনেক কমাতে হবে। কিছু প্রতি মাসেই যে কমবে এবং ধারণা করাটাও আবার ভুল, হয়তো 2 মাস 3 মাস কমবে, আবার 1 মাস বাড়বে, এটাই স্বাভাবিক। এটা নিয়ে কোনো কালক্ষেপণের কিছু নেই। আমি এখনো আশাবাদী যে আমাদের ইনফ্লেশন কমে আসবে, আমরা হয়তো 5-এর নিচে চলে যেতে পারবো বা এই ফিস্কালের শেষের দিকে। এটা আমাদের প্রত্যাশা এবং এটা আমাদের হবে বলে আমি আশাবাদী। যে জিনিসটা আমাদের একটু খেয়াল করতে হবে একটু, সেটা হচ্ছে যে গভর্নমেন্টের যে সমস্যা, অর্থাৎ রেভিনিউ শর্টফল, এবং সেটার ফলে যে বড় রিকোয়ারমেন্ট, সেটাকে তো আমরা করতে পারি না। এখানে যে জিনিসটা হয়ে যাচ্ছে যে রিফর্ম যদি শুরুও করা হয় আজকে, রেজাল্ট আসবে 3 বছর পরে। এই জায়গাটায় রিফর্ম বহু আন্দোলন দেখলেন, এনবিআরটি নিয়ে কত রকমের ঝামেলা গেল, এটা তো বিশাল ঝামেলা। যাই হোক, আমি বলবো সরকারকে সাধুবাদ অবশ্যই দিব যে দৃঢ় অবস্থানে ছিল, এবং এখন যে ক্ষেত্র তৈরি হয়েছে, এখন একটা ফাটার গ্রাউন্ড ফর্ম, এখনই দ্রুততার সাথে এই রিফর্মগুলোকে ইন্ডিয়ায় বাস্তবায়ন করতে হবে। কারণ যে প্রতিপক্ষটা ছিল ভিতরের যে গৃহশক্তি, সেটাকে কিন্তু এখন অনেকখানি দমন করা সম্ভব হয়েছে সরকার, তাদেরকে রেখে এটা করা সম্ভব ছিল না। রেজিস্ট্যান্স ফ্রম উইদিন ইন্ডিয়া ইজ হিউজ and it's a very strong lobby, very strong connectivity to whole political process in the country. এই বিষয়ে আমাদেরকে বুঝতে হবে। তো সেখানে একটা ভালো অবস্থানে আছে, এখনই রিফর্মটাকে হ্যামার করতে হবে, তা না হলে সুযোগ আবার হারিয়ে যাবে। বাংলাদেশ ব্যাংকের কথায় যদি আসি আবার রিফর্ম এজেন্ডাতে, আমাকে অনেক সময় বলা হতো যে আমরা ব্যাংক কমিশন করলাম না। হ্যাঁ, আমি চিন্তা করে দেখেছি, আমি নিজেও বলেছিলাম ব্যাংক কমিশন করে আমরা করবো, কিন্তু পরবর্তীতে যখন আমি
এই কমিশনে গেলাম, দেখলাম যে ব্যাংক কমিশন করলে আমার হয়তো 6 থেকে 9 মাস সময় চলে যাবে কমিশনের তার চাইতে আই গো ইনটু অ্যাকশন। আমার তো জানি আমাকে কি করতে হবে, আমি তো জানি আমাকে কোন কোন জায়গায় আমার দুর্বলতাগুলো আছে, আমি অ্যাকশন করি। এই জন্য আমরা যেটা করেছি, আনলাইক আদার্স, কমিশনের বদলে আমরা ফাইন্যান্সিয়াল সেক্টর আমরা 3টে টাস্ক করছি। 3টে টাস্ক করছে, একটা হচ্ছে ব্যাংকিং সেক্টর রিফর্মের স্ট্রেংথেনিং অফ দ্য ব্যাংকিং সেক্টর, একটা হচ্ছে স্ট্রেংথেনিং অফ বাংলাদেশ ব্যাংক অপারেশনস, আর একটা হচ্ছে অ্যাসেট রিকভারি বাইরে থেকে চলে গেছে। এই 3টে টাস্ক ফোর্সে আমরা কাজ করছি। তার মধ্যে প্রথম দুটো হচ্ছে মোটামুটি বলা যায় বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, তৃতীয়টা হচ্ছে গভর্নমেন্ট অ্যাডভাইস। এখানে ল মিনিস্ট্রি আছে, এখানে অ্যাটর্নি জেনারেল আছে, এখানে দুদক আছে, এখানে সিআইডি আছে, এখানে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স আছে। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু নেভিগেট 5, 6, 7 মিনিস্ট্রিজ। আমি এখানে আমি প্রশিক্ষণ আছে, তিনি জানেন যে সরকারের ভিতরে থেকে মাল্টি মিনিস্ট্রিয়াল জিনিস নেভিগেট করা চ্যালেঞ্জ। দ্যাট ইজ এ চ্যালেঞ্জ, বাট স্টিল রিমেইনস সাম প্রোগ্রেস হ্যাজ বিন মেড। আমি যদি বলি রিফর্ম এজেন্ডাতে আমরা কি করেছি, তাহলে ব্যাংকিং ক্ষেত্রে যদি আমরা বলি, আমরা চেঞ্জ করতে যাচ্ছি, রেডি নাও। আমরা হয়তো এই সপ্তাহ বা এই সপ্তাহের মধ্যেই এটা সরকারের কাছে দিয়ে দেব। ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991-কে আমরা ব্যাপকভাবে সংশোধন করছি। আমরা 12 বছর করে 24 বছরের ওইসব রাখছি না, আমরা এটাকে 6 বছরের নামিয়ে আনছি। নাম্বার অফ ডাইরেক্টরস কমিয়ে দিচ্ছি ফ্রম স্পন্সর্স। আমরা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের সংখ্যা অ্যাটলিস্ট 50% করার প্রপোজ করছি, এবং বলছি এটা একটা প্যানেল থেকে হবে। এই প্যানেলের মধ্যে কোয়ালিফাইড লোকজন থাকবে, তাদের মাছ থেকে নিতে হবে, আনলেস ইউ প্রপোজ সামবডি হু ইজ এমিনেন্টলি সুইটেবল এন্ড বেটার দেন দ্যাট, তাহলে উপর অবশ্যই তাকে বিবেচনা নেই, কোনো অসুবিধা নেই। আমরা বাংলাদেশ মানি লন্ডারিং অ্যাক্ট যেটা আছে সেটাকে আমরা ফান্ডামেন্টালি চেঞ্জ করতে যাচ্ছি, এবং এটার সাথে আমরা অ্যাসেট রিকভারি এই জিনিসটাকে নিয়ে আসতেছি। বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972, এটাকে আমরা ঢালাওভাবে পরিবর্তনের কথা বলেছি, আজকে পত্রিকাতে এসেছিল। এখানে অনেকগুলো জিনিস আছে। আমরা মনে করি যত রিফর্ম করে যাই না কেন, যদি বাংলাদেশ ব্যাংকে তার স্বাধীনতা না থাকে এবং বাংলাদেশ ব্যাংকের যদি লিডারশিপে দুর্বলতা থাকে, দুটোই ইম্পর্টেন্ট। আমি দুর্বল লিডার দিয়ে শক্ত প্রতিষ্ঠান চালাতে পারবো না, আবার শুধু শক্ত লিডার দিলেও হবে না, যদি প্রতিষ্ঠানের কোনো আইনগত ভিত্তি না থাকে সেই শক্তি দেখাতে পারবে। তাহলে দুটো জায়গাতেই আমাকে কাজ করতে হবে, এবং এই দুটো জায়গাতে আমরা ফোকাসটা করেছি। নতুন বাংলাদেশ ব্যাংক অর্ডার, এটা আমরা সরকারের কাছে দিচ্ছি। এখানে অবশ্যই কিছু বাধা আসবে, ফ্রম উইদিন দ্য ব্যুরোক্রেসি আসবে। আমরা আশা করব এই সরকার এবং পরবর্তী সরকার, ইলেক্টেড গভর্নমেন্ট, তারা যেন এই ইস্যুটাকে সামনে রাখেন যে আর্থিক খাত রাজনীতির মধ্যে, এবং এটাকে এমন একটা ভাবে গড়ে তুলতে হবে যেটা রাজনৈতিক ইন্টারভেনশন বা অন্য কোনো ব্যুরোক্রেটিক ইন্টারভেনশন যেন না হয়, এবং আগের যে দুর্বৃত্তায়ন যেটা হয়েছে সেটা কোনোভাবেই যেন আগামীতে কোনোদিনের জন্য না হতে পারে। সেই জন্য বাংলাদেশ ব্যাংকের দায়বদ্ধতাও বাড়াতে হবে, বাংলাদেশ ব্যাংকের অটোনমি দুটোই থাকতে হবে, অ্যাকাউন্টেবিলিটি অ্যালং উইথ রেসপন্সিবিলিটি দুটোই থাকতে হবে। এবং সেই বিষয়ে ব্যালেন্স করি আমরা আন্তর্জাতিক মান সম্পূর্ণভাবে বাংলাদেশ ব্যাংক নতুন অর্ডার, অ্যামেন্ডমেন্ট অর্ডার আমরা এগিয়ে যাচ্ছি। আমরা ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যাক্ট নতুন করে করছি। এখানে ডিপোজিটের যে আগে 1 লক্ষ ছিল, 2 লক্ষ টাকা করা হয়েছে, এবং সাথে ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ড দুটো করা হচ্ছে। একটা হচ্ছে নন ব্যাংকের জন্য, ছিল না, সেটাও এখন প্রপোজ করা হচ্ছে এনবিএফআই এর জন্য, আরেকটা হচ্ছে ব্যাংকের জন্য, এবং প্রত্যেকটা ফান্ডের ম্যানেজমেন্ট সেপারেট করে দেওয়া হচ্ছে, এবং এটা ইনভেস্টমেন্ট কমিটি থাকবে। এইগুলো সবই জিনিসগুলোকে একটা সুন্দরভাবে গঠন করার জন্য ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যাক্টকে আমরা নতুনভাবে ভালোভাবে করছি। ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স অলরেডি এনাক্টেড হয়েছে। এটার মাধ্যমে আমাদেরকে বাংলাদেশ ব্যাংকে ক্ষমতায়ন করা হয়েছে যে একটা কন্টিনিউয়াস প্রসেস হয়, রেজলিউশন উইল বি কন্টিনিউয়াস প্রসেস। এটা ওয়ান টাইম ইস্যু নয়, এটা 10 বছরের 20 বছরের ইস্যু নয়। যখনই কোনো ব্যাংক
তার তারুণ্য সংকটে পড়বে বা ফান্ডামেন্টাল কোনো গভর্নেন্স ইস্যুতে সাফার করবে, বাংলাদেশ ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্সটাকে আমরা তার মাধ্যমে আমরা ইন্টারভেনশন করব। একটা জিনিস বলে রাখি, ব্যাংক কোম্পানি বাংলাদেশ ব্যাংক অর্ডারে কিন্তু সিঙ্গুলার সিস্টেম অফ গভর্নেন্সের কথা বলা হচ্ছে, অর্থাৎ সরকারি ব্যাংক বেসরকারি ব্যাংক সবই বাংলাদেশ ব্যাংকের দ্বারা গভর্ন হবে। এটা একটা বড় পার্থক্য এবং আমরা আশা করব এই সরকার এবং পরবর্তী সরকার এটাকে গুরুত্ব সহকারে দিবেন, কারণ এই ডুয়াল ড্রাইভিং রেগুলেটর ইজ নট এনিওয়্যার প্র্যাকটিস ইন দ্য ওয়ার্ল্ড এবং বাংলাদেশে থাকা উচিত। একটা সরকারি ব্যাংকের জন্য একটি স্টিয়ারিং হুইল আর অন্য ব্যাংকের জন্য একটা রেগুলেটরি অ্যারেঞ্জমেন্ট আরেকটি স্টিয়ারিং হুইল দিয়ে একই গাড়িকে আর্থিক খাতে দুটা পরিচালক একজনই থাকবে। আমরা ব্যাংক রেজলিউশন ডিপার্টমেন্ট করেছি আমরা বাংলাদেশ ব্যাংকে। It should be seen as a continuous process, not a 10 বছর পরে অনেকগুলো জমিয়ে তারপর একটা বিশাল সমস্যা তৈরি করে তারপরে আমরা রেজলিউশনে যাবো, তা না। এটা হয়ে গেছে সামনের দিকে। যে কোনো ব্যাংক যখনই তারা নন পারফর্মিং হয়ে যাবে, যখনই তাদের সমস্যা আমরা দেখতে পাবো, তাদের ভায়াবিলিটি নাই, বাংলাদেশ ব্যাংক will step in and take it over. It's a message to the bank owners that either you behave or you will be kicked out. And so we will not allow inefficient banks, incompetent management to rule over the banking system. এটা পরিষ্কার হয়ে এখানে বলার চেষ্টা করেছি। ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্টের জন্য আমরা নতুন আইন করছি এবং সেটার মাধ্যমে এই যে এনপিএল সমস্যা আমরা চেষ্টা করছি। আমরা মানি লোন কোর্ট অ্যাক্টকে ব্যাপকভাবে পরিবর্তন করছি, যেটার মাধ্যমে দ্রুততার সাথে, ওইটা নিয়ে আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের সাথে আমরা বসবো। আমরা চেষ্টা করবো সেপারেট হাইকোর্ট বেঞ্চ, সেপারেট লোয়ার কোর্ট বেঞ্চ করে খুব দ্রুততার সাথে এই জিনিসটাকে সলভ করা, যাতে এই কোর্টের যে ইনজাংশন দিয়ে আটকে রাখার যে প্রবণতা, লক্ষ লক্ষ কোটি টাকা আটকে রাখা, সেটা থেকে যেন বেরিয়ে আসবে। আমরা যেটা অভ্যন্তরীণভাবে যেটা চেষ্টা করছি, রিস্ক বেসড অ্যাসেট সুপারভিশনটা চালু হয়ে যাচ্ছে। আমরা 13টা ডিপার্টমেন্ট করেছি এখানে শুধু সুপারভিশনকে নিয়ে, 13টা ডাইরেক্টরের 13টা উইং থাকছে। প্রত্যেকটা ব্যাংকের জন্য তারা কাজ করবে। গড়ে 4টা থেকে 5টা করে ব্যাংক এক একটা ডাইরেক্টরের আন্ডারে থাকবে এবং 360 ডিগ্রি সুপারভিশন, অর্থাৎ অফ সাইট, অন সাইট, এনিথিং do with supervision will be handled by one team and they will be the expert. There will be no separation. এই on-site করবে, off-site করবে, এই জানবে না কিন্তু এই কমিউনিকেশন গ্যাপ যেন না থাকে, এটা আমরা করতে পেরেছি। আমরা IFRS 9 যেটা আমাদের আশেপাশে সব দেশ করে ফেলেছে, সেটা আমরা করতে পারিনি, সেটা আমরা করতে যাচ্ছি। এটাও শুরু হবে আগামী বছরের শুরু থেকে বাস্তবায়ন, এবং 2 বছর অন্তত লাগবে। মার্কিন যুক্তরাষ্ট্রে 4 বছর লেগেছিল, আমরা চেষ্টা করছি 2 বছরের মধ্যে IFRS 9 নিয়ে আমরা যেটা করেছি, যেটা কমন সেন্স, ইউ ক্যানট পে ডিভিডেন্ড উইদাউট প্রভিশন, কিন্তু সেটা করা হতো না। প্রথমবারের মতো আমরা এটা এনফোর্স করেছি এই বছর এবং সাকসেসফুলি করেছি। কাউকেই আমরা এখান থেকে ছাড় দিই, যার 100% প্রভিশনিং নাই সে ডিভিডেন্ড দিতে পারবে, যার 10% অ্যাটলিস্ট ক্যাপিটাল রিকোয়ারমেন্ট মিট করে না সে ডিভিডেন্ড দিতে পারবে না। দুটো কন্ডিশনে মিট করতে হবে বিফোর ইউ হ্যান্ড ওভার মানি টু দ্য শেয়ার। সো এটা অলরেডি এনফোর্সড। আমাদের লোন ক্লাসিফিকেশনে আমরা বিশাল পরিবর্তন এনেছি। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে রেখে আমরা 3 মাসে নামিয়ে এনেছি, যেটা 6 মাস থেকে 9 মাস এবং 1 বছর ছিল, সেটাকে আমরা 3 মাস নামিয়ে। এগুলো কিন্তু অনেক সমস্যার কথা বলতো ব্যাংকাররা, কিন্তু আস্তে আস্তে কিন্তু তারা হজম করে ফেলছে, এখান থেকে সরে আসা যাবে। এগুলো যথেষ্ট চাপ আসতো, এখনো আসে, ঘুরে ঘুরে তারা এসে বলে যে 6 মাসে একটু বাড়িয়ে দিলে তো আমাদের সুবিধা হয়, একটা ক্লাসিফিকেশন আমরা এই লোটা পেতে পারি, ওটা পেতে পারি। নো, চলবে না, আগে ক্লাসিফিকেশন অ্যাভয়েড করে কমপ্লায়েন্ট হয়ে দিয়ে নিতে। হ্যাঁ,
অ্যাট দ্য সেম টাইম আমরা এটাও বুঝি যে রাজনৈতিক কারণে, অর্থনৈতিক কারণে, কোভিডের কারণে অনেক ব্যবসা প্রতিষ্ঠান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত, কোনো সন্দেহ নেই। And we are fully sympathetic to those organizations. আমরা বাছাই কমিটি করে দিয়েছি, সেখানে 1200 উপর অ্যাপ্লিকেশন করেছি আমাদের উদ্যোক্তাদের কাছ থেকে। আমরা তার থেকে প্রায় 250 মতো অলরেডি সলভ করা হয়েছে, বাকিগুলো করা হচ্ছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে ট্রাইপ্যাট্রাইট মিটিং এর মাধ্যমে, অর্থাৎ ব্যাংকার বা ব্যাংকার্স, সেখানে ক্ষেত্রে 15টা 20টা ব্যাংক একটা লেন্ডার এক জায়গায় নিয়ে চলছে, 20টা ব্যাংকে একসাথে আসবে, বড়োয়ার আসবে, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা থাকবে, সেখানে প্রাইভেট সেক্টর থাকবে, সবাই মিলে এটাকে একটা সলিউশন বের করা যায় কিনা, এবং এটা একটা ক্রিয়েটিভ সলিউশন, অর্থাৎ ভায়াবিলিটি কোনোভাবে রেস্টোর করার সুযোগ থাকে সেটা কারণে আমরা খুবই ওপেন টু কেস বাই কেস। I will not consider any generalized provision, generalized relaxation, এটা হবে। কিন্তু কোনো ক্ষেত্রে যদি কোনো উদ্যোক্তা তার বিশেষ কারণ দেখিয়ে প্রমাণ করতে পারে যে সে ভায়াবল, সামনের দিকে সে এগিয়ে যেতে পারবে, তাহলে অবশ্যই তার ভায়াবিলিটিকে আমরা বিবেচনায় নিয়ে তাকে এগিয়ে যেতে দিই। সেই জন্য আমরা তাকে এনপিএল থেকে বের করে নিয়ে আসার প্রয়োজনে কিছু সময় দিই। এগুলো করা হচ্ছে, মানবিকভাবেও দেখা হচ্ছে জিনিসটাকে, কারণ কর্মসংস্থান এবং উদ্যোক্তাদের বন্ধ করা আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য হচ্ছে উদ্যোক্তা সৃষ্টি করা, কর্মসংস্থান বাড়ানো। আমরা উদ্যোক্তা সৃষ্টি করার জন্য আমরা কিন্তু একটা উদ্যোগ নিয়েছি, যেটাকে আমরা বলি যে স্টার্টআপদের জন্য আমরা 1500 কোটি টাকা একটা ফান্ড করেছি, এবং এটা অলরেডি সার্কুলার চলে গেছে, এটার ম্যানেজমেন্ট টিম এখন ঠিক করা হচ্ছে। আমরা এখানে 900 কোটি টাকা হবে ইকুইটি কন্ট্রিবিউশন স্টার্টআপ, তার ইকুইটি পাচ্ছে তারা, লোন তাদের জন্য এবং 6 কোটি হচ্ছে লোন। বাংলাদেশ ব্যাংক তো শুধু লোন দিতে পারে, বাংলাদেশ ব্যাংক ইকুইটি দিতে পারে না আইনগতভাবে এখন। তো সেই কারণে আমরা এই লোনটা দিচ্ছি 600 কোটি বাংলাদেশ ব্যাংক থেকে, আর 900 কোটি যেটা আসছে সেটা আসছে ব্যাংকগুলো থেকে, এবং ব্যাংকগুলোই হবে এই প্রতিষ্ঠানের এই এই ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডটা হচ্ছে, সেটা ব্যাংক মালিকানা হবে ব্যাংক, এবং ব্যাংকগুলোই এই এটাকে চালাবে তাদের প্রতিনিধিদের মাধ্যমে। কিন্তু এখানে বোর্ডে প্রাইভেট সেক্টরের থাকবে, তাদের প্রতিনিধি থাকবে। আমরা আরেকটা জায়গায়, আর দুটো জায়গায় ফোকাস করছি। একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, এটা একটা বড় একটা চ্যালেঞ্জ এরিয়া বাংলাদেশের জন্য। এখানে আমরা ওয়ার্ক করছি মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেমের থ্রুতে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যেটা আছে এমএফএস, এখানে অলরেডি 50,000 কোটি টাকা ন্যানো লোন দেওয়া হচ্ছে ব্যাপকভাবে। আমরা কিন্তু এটা 10,000 থেকে 20,000 থেকে করেছি। আগামী দিনে 1 লাখ দিলে তো হয়ে যাবে, তারা করতে পারলে করবে। তাদের তো এআই বেস ডাটাবেস আছে, তারা ডিপ ডাটা অ্যানালাইসিস করতে পারে, সেটা দিয়ে তারা করতে পারবে। আমরা মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনগুলোকে স্ট্রেংথেনিং করার চেষ্টা করছি। তাদের যে অপারেশনগুলো আছে এখন, আমি আবারও বলবো, এখানে প্রায় 1100 মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন বর্তমানে লাইসেন্স, এতগুলো টিকবে না, এটা ব্যাপকভাবে কমে আসতে বাধ্য, কারণ কম্পিটিশন এখানে আসবে। 24-25% ইন্টারেস্ট রেট হয়তো আগামীতে কনজিউমার দিবে না। এখানে তাদেরকে টেকনোলজিক্যাল অ্যাডাপ্টেশন করতে হবে ব্যাপকভাবে, তা না হলে এখানে টিকে থাকা মুশকিল হবে। এজেন্ট ব্যাংকিং অপারেশন ইজ গিভিং এ টাফ টাইম অলসো। এজেন্ট ব্যাংকিং অলরেডি 24,000 এজেন্ট ব্যাংকিং ইউনিট খোলা হয়ে গেছে, যেটা মাইক্রো ক্রেডিট যে ব্রাঞ্চ আছে 25,000 তার সময় এই বছরই এজেন্ট ব্যাংকিং বা মাইক্রো ক্রেডিট ছাড়া, এটা একটা ভালো দিক আমি মনে করি। আমাদের আরেকটা যেটা হচ্ছে স্কুল ব্যাংকিংকে আমরা খুব ভালোভাবে এনসিসিস করছি। আমরা বলেছি যে প্রত্যেকটা ব্যাংকে, প্রতিটা স্কুলকে কোনো না কোনো ব্যাংকে অ্যাডাপ্ট করতে হবে। সেখানে প্রতিটা ছাত্রকে বা ছাত্রীকে ফাইন্যান্সিয়াল লিটারেসি দিতে হবে, এবং তাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার করতে হবে। প্রত্যেকটা 200 টাকা অ্যাকাউন্ট অলরেডি আমরা রিপোর্ট করা শুরু করবো। 3 মাস আগে সার্কুলার দেওয়া হচ্ছে। আমরা এখন অ্যানালাইসিস করবো যে কোন ব্যাংক কোথায় কতগুলো অ্যাডাপ্ট করেছে এবং তাদের
রেজাল্ট। বর্তমানে 4.5 মিলিয়ন আমাদের আছে স্কুল অ্যাকাউন্ট আছে। আমাদের লক্ষ্য হচ্ছে এটাকে 9 মিলিয়ন নিয়ে যাওয়া, সেটা প্রতিটা ছাত্রছাত্রীর জন্য স্কুল ব্যাংকিং এর আন্ডারে ব্যাংকিং লিটারেসি এবং ফাইন্যান্সিয়াল লিটারেসি এবং অ্যাট দ্য সেম টাইম ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার। ব্যাংকের জন্য আমরা বলছি দিস ইজ ইউর অপরচুনিটি to acquire clients from the school. They will stay with you rest of their life. So look at them as a future depositor, future businessman, and invest in them, your brand, and that will be your success. So, আর যেটা আমরা করছি ডিজিটাল ব্যাংকিংটাকে আমরা আবার নতুন করে দেখছি এবং খুব শীঘ্রই এই মাসে আমরা এটা সার্কুলার ইস্যু করতে যাচ্ছি, ইনভাইটিং প্রপোজালস ফর ডিজিটাল ব্যাংক। আগের বার এটা সেভাবে সার্থক হয়নি আমরা জানি। আর যেটা হচ্ছে ক্রেডিট কার্ড, এটাকেও আমরা চেষ্টা করছি পপুলারাইজ করতে। বাংলাদেশের ক্রেডিট কার্ডের প্রচলন একেবারে খুবই কম, ভারতের চাইতে 10 ভাগের 1 ভাগ। এটা তো হওয়া উচিত। আর আমাদের যেটা হচ্ছে ট্যাপ অ্যান্ড গোটা কেবল চালু হয়েছে, এটাকে আরো পপুলার করতে হবে, কাজ করে যাতে আমরা প্রিপেয়ার হতে পারি আমাদের কার্ড দিয়ে, এই জিনিসটাকে আনতে হবে। এবং আরেকটা জিনিস আমরা করছি, বিকজ এটা ফাইন্যান্সিয়াল ইম্পর্টেন্ট এলিমেন্ট, মেকিং স্মার্টফোন চিপার। ইটস নট আওয়ার ডোমেইন, বাট আমরা ফিল করি স্মার্টফোনকে যদি আমি 5-6-7 হাজারের মধ্যে নিয়ে আসতে পারি এবং মান্থলি ইনস্টলমেন্টে যদি আমরা স্মার্টফোন দিতে পারি, তাহলে পরে আমরা 100% স্মার্টফোন দিতে পারি। এটা আমাদের লক্ষ্য যে সবার হাতে যেন একটা স্মার্টফোন। ইটস নট লাগবে, এটা ইটস অ্যান এসেনশিয়াল আইটেম। ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন করতে হলে আমাকে স্মার্টফোন লাগবে, আমাকে ইন্টারনেট কানেকশন লাগবে। এই জায়গাটাতে আমাকে কাজ করতে হবে, ইন্টারনেটের দাম আরো কমাতে হবে, কোয়ালিটি আরো বাড়াতে হবে, অর্থাৎ সার্ভিস কোয়ালিটি, এবং অ্যাট দ্য সেম টাইম স্মার্টফোনের দাম 6-7 হাজারের মধ্যে নিয়ে আসতে হবে। এই ব্যাপারে আমরা কাজ করছি এনবিআর এর সাথে, যে ট্যাক্সটাকে উদ্যোগ করে নিতে হবে। দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট থিং। ফাইনালি যেটাকে আমি বলবো যে বাংলাদেশের হাউজিং সেক্টরে বিশাল একটা শর্টেজ আছে, কয়েক মিলিয়ন হাউজিং ইউনিট আমাদের দরকার। এবং কোন সরকারি, এটা বলতেই হবে, গত 55 বছরে অ্যাফোর্ডেবল হাউজিং নিয়ে কোনো তথ্য হতে পারে। This is an area and this is the time. Urbanization is no matter what to হবে। গ্রামে মানুষ ফেরত যাবে না, সে কাল্পনিক চিত্র। পৃথিবীর কোথাও কোনো কিছু যায় না, বাংলাদেশেও যাবে না। আমাদেরকে তাদেরকে অ্যাকোমোডেট করতে হবে শহরে, এবং সেটা কিভাবে আমরা এই আরবান অ্যাফোর্ডেবল হাউজিং প্রবলেম সলভ করবো, বস্তি থেকে মানুষকে অ্যাটলিস্ট কিছুটা হলেও স্বস্তির জায়গায় দেবো, এটা নিয়ে রাজনীতিবিদদের ভাবতে হবে, আমাদের ভাবতে হবে। আমার লক্ষ্য হচ্ছে বর্তমানে বাংলাদেশে 4% হাউজিং লোন করে, পৃথিবীর উন্নত দেশগুলোতে এটা 30-35%। আমরা যদি এটাকে 4 থেকে যদি অন্তত 20-এ না নিতে পারি, তাহলে হাউজিং প্রবলেমের কোনো ইভেন আমরা এখান থেকে বাইরে আউট করতে পারি। সেই জন্য চেষ্টা করছি আমরা অ্যাফোর্ডেবল হাউজিং এর জন্য। আমরা যেটা করছি যে অনেক ব্যাংকের হাতে অনেক জমি আছে যেটা আরবান সেন্ট্রিক, যেগুলো এনপিএল হয়ে পড়ে আছে। আমরা দ্রুততার সাথে যদি এই জমিগুলোকে বিল্ডারদেরকে দিয়ে ব্যাংকারদের ফাইন্যান্সিয়াল করে আমরা অ্যাফোর্ডেবল হাউজিং নিয়ে যেতে পারি, এই ব্যাপারে আমরা ব্যাংকারদের সাথে, ডেভেলপারদের সাথে, আমাদের যারা ব্যাংকার, যারা এনপিএল হোল্ডার, যাদের জমি আছে, তাদেরকে লিস্ট বানাতে দিয়েছি। অনেকগুলো ইস্যু আসছে আমাদের কাছে। আমরা রাজুকের সাথে কথা বলছি যে এদেরকে একটু ছাড় দিতে হবে, এফআইআর ফোর এরিয়াতে একটু বেশি সুযোগ দিতে হবে, যাতে খরচ একটু কমে আসে। যদি অন্যদিকে 14 দেওয়া হয়, এদেরকে 16 দেওয়া হবে, তাদেরকে খরচটা কমে আসে। এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আমরা ল্যান্ড মিনিস্ট্রির সাথে আলোচনা করবো, এগুলো হবে যারা আসে। আর ফাইন্যান্সিয়াল ইনক্লুশনে আরেকটা ইনিশিয়েটিভ আমরা নিচ্ছি, সেটা হচ্ছে যে কিউআর কোডকে পপুলারাইজ করা। বাংলাদেশে আমরা এখন পর্যন্ত কোনো কিছু করতে পারিনি। বাংলা কিউআর কোড ইজ এ ফেলিওর অ্যাজ অফ নাও, বাট উই হ্যাভ টু মেক ইট এ সাকসেস। পৃথিবীর সব দেশে ইনক্লুডিং ভুটান, সেখানে পর্যন্ত সিঙ্গল ন্যাশনাল কিউআর কোড সিস্টেম ওয়াইডলি ইন্ডিয়াতে ব্যাপকভাবে চলছে, আমরা কেন পাবো? এটাকে নিয়ে আমরা বসবো যে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমরা রিকোয়েস্ট করেছি যে যখনই লাইসেন্স ইস্যু করা হবে ফর বিজনেস, they have to acquire a QR code
They have to display it, and the consumer will have the right to pay with the QR code. এই ব্যাপারে কোনো রকমের গরিবসি করা যাবে না, আমি যেগুলো আমাকে ক্যাশ দিতে হবে। আমরা মনে করি যে বাংলাদেশে যদি আমরা ক্যাশলেস করতে চাই, QR code will be the best way, along with the other issues NFS, ট্যাপের ইত্যাদি বিভিন্ন জিনিসের কথা যেটা আমরা বললাম, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন পার্ট হয়েছে, সেগুলোকে প্রত্যেকটাকে আমাদের জোর দিতে হবে। এটা করতে পারলে বর্তমানে আমরা বাংলাদেশ ব্যাংকিং খাতে প্রতি বছর 20,000 কোটি টাকা ক্যাশ ম্যানেজমেন্ট খরচ করি, 20,000 কোটি টাকা ক্যাশ ম্যানেজমেন্ট, টাকা ছাপানো থেকে শুরু করে টাকার ডিস্ট্রিবিউশন আর এই সাইকেলটাকে বন্ধ করতে হবে, কমিয়ে আনতে হবে, সংকুচিত। এটা একটা দায়িত্ব। দ্বিতীয় হচ্ছে সরকারের রাজস্ব রস আমাদের যে কাজের লক্ষ্য, এটা হয় প্রধানত ক্যাশলেস না হয়। ক্যাশ ইজ দ্য ওয়ে টু গেট ক্যাশ। এই জায়গাটায় অবশ্যই আমাদের কাজ করতে হবে এবং রাজস্ব বিভাগের সাথে অনেক কথা বলছি কিভাবে। ধন্যবাদ, আমি